দেশপ্রেম, কারিগরি টাকা, এন্ডোর্সমেন্ট ও খ্যাতি। ভারত জাতীয় দল দুহাত ভরে সবই দেয় তার ক্রিকেটারদের। দেশটির নানা প্রান্তের সব ক্রিকেটারের স্বপ্ন থাকে তাই জাতীয় দলের হয়ে খেলা। সারা বিশ্বের খেলোয়াড়রাও মুখিয়ে থাকে টাকা উড়ে বেড়ানো আইপিএল খেলতে। জনগণের এই আবেগ আর বাড়তি নজরের কারণে ক্রিকেটের সাথে নাম জড়াতে পারলেই কোম্পানিগুলো পৌঁছে যেতে পারে 140 কোটি জনসংখ্যার জনবহুল দেশটির আনাচে কানাচে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাই মুখিয়ে থাকে ভারতের বিজ্ঞাপন আর স্পন্সরের জন্য। তবে লাভ হচ্ছে কচুটা। দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে স্পন্সর করা কোম্পানিগুলোর নাম ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও আর্থিকভাবে তারা সুবিধা করতে পারছে না। উল্টো দেউলিয়া হয়ে পথে বসেছে বেশ কিছু কোম্পানি। ব্যবসা হারিয়ে হয়ে গেছে পথের ফকির। মাথায় হাত দিয়েছে বর্তমান স্পন্সর ড্রিম11ও। একটি নোটিশ জারি করে সম্প্রতি তাদের কাছ থেকে 17,000 কোটি রুপি কর চেয়েছে ভারতের আয়কর বিভাগ। টাকার অঙ্কে যা বাংলাদেশি মুদ্রায় 22,000 কোটি টাকারও বেশি। মূলত ড্রিম11 একটি সিস্টার কনসার্ন অনলাইন ও ক্যাসিনো পরিচালনা করে। ভারতে এই ধরনের কোম্পানিগুলোর উপর 28% কর ধার্য করা হয়। আয়কর বিভাগের যুক্তি হলো সহযোগী কোম্পানির কারণে গোটা কোম্পানিকে এখন এই হারে কর দিতে হবে। বিশ্বকাপে ভারতের দুর্দান্ত পারফরমেন্সের সময় এই এক নোটিশেই ড্রিম11 এর শেয়ারের দাম পড়ে যায়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টেও গেছে কোম্পানিটি। স্পন্সর করে নাম ফাটানোর স্বপ্ন শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে যায় কিনা সেটা নিয়েই এখন সন্দেহ। তবে এটাই প্রথম নয়। গত 1.5 দশকে ভারতীয় দলের স্পন্সররা বারবার আটকে পড়েছেন দুর্ভাগ্যের বেড়াচালে। ভারতীয় দলকে স্পন্সর করে অতীতেও বিপদে পড়েছে বহু কোম্পানি। এর মধ্যে সবার আগে আসে সাহারা ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলকে দীর্ঘ সময় ধরে পৃষ্ঠপোষকতা করা কোম্পানিটি শেষমেশ দেউলিয়া হয়ে যায়। প্রতারণার মামলায় সাহারার মালিককে জেলেও যেতে হয়। ক্রিকেট চ্যানেল স্টার স্পোর্টসের অভিজ্ঞতাও সুখকর নয়। ক্রিকেট ইতিহাসের রেকর্ড পরিমাণ অঙ্কে ভারতীয় ক্রিকেটের সম্প্রচার সত্ত্ব কেনার কয়েক বছরের মধ্যেই পতনের মুখে পড়ে স্টার স্পোর্টস। আরেক স্পন্সর চাইনিজ মোবাইল ফোন কোম্পানি অপ্পো পড়েছিল রাজনীতির খপ্পরে। অপ্পোকে স্পন্সরশিপ দেওয়ার পর ভারত চীনের কূটনৈতিক সম্পর্কই হয়ে যায় খারাপ। ভারত জুড়ে চীনা পণ্য বর্জনেরও ডাক ওঠে। সম্পদ বৃদ্ধির পরিবর্তে উল্টো বিক্রি কমে যায় অপ্পো ফোনের। শিক্ষা বিষয়ক কোম্পানি বাইজুসের অভিজ্ঞতাও ভালো নয়। ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর শুরুতে ভালোই চলছিল তাদের। বলিউড কিং শাহরুখ খান তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও হয়েছিলেন। কিন্তু এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এই কোম্পানিটিও। যদিও বাইজুসের প্রতারণার অভিযোগও আছে, কোম্পানিটি তাদের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি সম্পদ দেখিয়েছে এমন কথাও উঠেছে। কিন্তু ভারতে ক্রিকেটের আবেগ অনেকটা ধর্মের টানের মতোই প্রবল। ক্রিকেট এখন দেশটিতে রাজনীতির হাতিয়ারও। তাহলে কেন স্পন্সরদের সাথে বারবার এমন ঘটনা ঘটছে? ক্রীড়া বিশ্লেষক জসবিন্দর সিধুর মতে কোম্পানিগুলো বিজ্ঞাপনের জন্য বাজার মূল্যের চেয়ে ক্রিকেটারদের অনেক বেশি অর্থ দেয়। তারা চায় যে কোনোভাবে ক্রিকেটারদের সাথে যুক্ত হতে, চায় রাতারাতি আলোচনায় আসতে। এতে মার্কেট থেকে অর্থ সংগ্রহ করাটাও সহজ হয়। কিন্তু কিছুদিন পর তারা বুঝতে পারে যে অর্থ তারা ক্রিকেট এবং ক্রিকেটারদের পেছনে খরচ করেছে সেটা অনেক বেশি এবং তা বাজার মূল্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আরেক বিশ্লেষক সাপ্তাহিক দ্য উইক ম্যাগাজিনের ক্রীড়া সম্পাদক নীরু ভাটিয়া মনে করেন ভারতীয় ক্রিকেটকে স্পন্সর করে দেউলিয়া হওয়ার সম্পর্ক নেই। কোম্পানিগুলো ডুবেছে নিজেদের অভ্যন্তরীণ সংকটের কারণে। কোম্পানি যদি যথেষ্ট শক্তিশালী হয় তাহলে বিপদে পড়ার আশঙ্কা কম। যেমন স্যামসাং, পেটিএম, এলজির মতো বড় কোম্পানিগুলো ক্রিকেট দলের স্পন্সর হয়ে সফল হয়েছে। নীরু ভাটিয়ার মতে ভারতীয় ক্রিকেটকে স্পন্সর করে দেউলিয়া হওয়ার কথা লোকমুখে বা সামাজিক মাধ্যমে ছড়ানো হলেও বাস্তবে এসবের কোনো ভিত্তি নেই। বিজ্ঞাপনের জন্য ভারতে ক্রিকেট ও ক্রিকেটারদের উপর অর্থ বিনিয়োগ নিশ্চিত লাভজনক মনে করা হয়। খেলার বাইরে শুধু বিজ্ঞাপন বা এন্ডোর্সমেন্ট করেও সারা বিশ্বে ভারতীয় ক্রিকেটাররা সবচেয়ে বেশি আয় করে। ভারতের ক্রিকেট বোর্ডও বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। গত অগাস্টে পার্লামেন্টে ভারত সরকারের তরফে জানানো হয় শেষ 5 বছরে বিসিসিআই এর কোষাগারে উদ্বৃত্ত অর্থ রয়েছে 16.5 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 17,500 কোটি টাকা।